আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ম্যাম, সবাই আপনি ভালো? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি বাবা। তো আমরা আজকে অনেকদিন পরে আমাদের ক্লাসটা মানে হচ্ছে তোমাদের সঙ্গে। তো যাই হোক আমরা আজকে যেটা করব, আমাদের আগে হাফ ইয়ারলি সিলেবাসটা আমি তো দিয়ে দিয়েছি, তোমাদের গ্রুপেও দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখন লিখে দিব, কারণ হলো হাফ ইয়ারলি সিলেবাস তোমাদের বাংলাদেশ সরকার 2022 সালের সিলেবাস চেঞ্জ করেছে, তাই না? আমাদের সিলেবাস কমায় দিয়েছে। তো আমাদের সিলেবাস যে সরকার থেকে কমায় দিয়েছে, আমরা সেই সিলেবাসটা আগে আমি লিখে দিব, কারণ এটা আরো আগে দিলে ভালো হতো। তো তোমাদের সঙ্গে যেহেতু আমার দেখা হলো দেরিতে কয়েকদিন পরে, তো আমরা সিলেবাসটা আমি লিখে দিব, আর হলো তোমাদের হাফ ইয়ারলি যে সিলেবাস এটা আগে ঠিক করে দিব, তারপরে আমি ক্লাস শুরু করব। 2022 সালে বাংলাদেশ সরকার যে সিলেবাস দিয়েছেন, তোমরা সবাই এভাবে প্রিন্ট দিবে। দেখো ম্যাডাম প্রিন্ট দিয়েছে। হ্যাঁ, তোমরা এইভাবে সুন্দর করে প্রিন্ট দিয়ে নিজের কাছে রেখে দিবে, কারণ আমাদের অনেকগুলো টপিকস কি করেছে, কমায় দিয়েছে। তো আমাদের যেগুলো কমায় দিয়েছে আমাদের সেজন্য এটা প্রিন্ট কপিটা দরকার, কারণ আমরা যদি সফট কপিটা রাখি আসলে এটা সবসময় দেখা হয় না। তো এটা হাতের কাছে আমাদের কি হার্ড কপিটাই থাকে, তো আমরা এই কপিটাই রেখে দেব। তোমাদের সিলেবাসে যেটা আছে, যে অধ্যায়গুলো আছে, তোমাদের 7টা অধ্যায় চলে এসেছে। সেই 7টা অধ্যায় কি কি দেখো, আমি আগে অধ্যায়গুলোর নাম লিখছি। 2001 নাম্বার তোমাদের আছে অধ্যায়, আমি অধ্যায়ের আর নাম লিখলাম না, জাস্ট অধ্যায়গুলো লিখে দিচ্ছি। অধ্যায় 1, হ্যাঁ। তোমাদের আছে অধ্যায় 2, এরপর আছে তোমাদের অধ্যায়, আর প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের কমিয়ে দিয়েছে। অধ্যায় আছে 3, অধ্যায় 4, 5, এরপর আছে তোমাদের 7, 11। মিস এতগুলো চ্যাপ্টার কি আমাদের হাফ ইয়ারলি এক্সামে আছে নাকি? হ্যাঁ, তোমাদের 7টা অধ্যায়, তোমাদের 7টা অধ্যায় পড়তে হবে, তোমাদের 12টা অধ্যায়। হ্যাঁ, তোমাদের ম্যাম, কয়টা অধ্যায়? 12টা অধ্যায়। ম্যাম হাফ তোমাদের ইয়ারলির জন্য কোনগুলা পড়তে না হবে? না, হাফ ইয়ারলি এটা না, এটা তোমাদের এইচএসসি সিলেবাস। এইচএসসি, ঠিক আছে, এইচএসসি সিলেবাস 2022 বাংলাদেশ সরকার যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছেন 2022 সালে, সেই সংক্ষিপ্ত সিলেবাস। কারণ 2022 সালে তোমাদের অধ্যায় আছে 12টা, এর মধ্যে সরকার দিয়েছে মাত্র 7টা। 7টা দিয়েছেন আউট অফ 12, ঠিক আছে। 12টার মধ্যে কয়টা দিয়েছে? 7টা। তোমাদের 5টা কমাই দিয়েছে, 5টা নাই। ঠিক আছে, বোঝা গেছে? এই কয়টা অধ্যায় তোমাদের এইচএসসি এক্সামের জন্য। এখন আমি তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস একদম ক্লিয়ারলি লিখে দিব। তোমরা সিলেবাসটা প্রিন্ট দিয়ে নিবা সবাই। এই যে ম্যাডামের হাতে কপি, ম্যাডামের হাতে কি এটা কপি? হ্যাঁ, তোমরা সবাই প্রিন্ট দিয়ে নিবা, এবং তোমাদেরকে লিংক দেওয়া আছে, তোমাদের তো গ্রুপে লিংক দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সবাই কি করবে, প্রিন্ট দিয়ে নিবে। কারণ প্রিন্ট দিয়ে নিলে তোমাদের জন্য ইজি হবে। আবারও বলছি, তোমরা সবাই এই সিলেবাসটা প্রিন্ট দিয়ে নিবে। এই যে এরকম তোমাদের সিলেবাসটা প্রিন্ট দিলে এরকম আসবে, উপরে লেখা 2022 সাল এইচএসসি এক্সাম।
তাহলে এখন আমি যেটা বলছি তোমাদের সেটা হলো আমাদের এইচএসসি যে হাফ ইয়ারলি যে সিলেবাস আছে, হ্যাঁ, আমরা সেই হাফ ইয়ারলি সিলেবাসটা, হাফ ইয়ারলি এক্সামের আমরা আজকে সিলেবাসটা আমি এখন লিখে দিচ্ছি। আবারও আমাদের হাফ ইয়ারলি অর্ধবার্ষিক পরীক্ষা, না ইংলিশে লিখে দিই, বাংলায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। মানে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস আমাদের আছে, আমরা সেই সিলেবাসটা এখন লিখব। আমাদের আছে অধ্যায় 1, অধ্যায় 1 নাম কি? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। এখান থেকে তোমাদের থাকবে সিকিউ, এমসিকিউ। বোঝা গেছে? একটা সিজন তোমাদের এখান থেকে থাকবে সিকিউ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন। আর অধ্যায় 4 তোমাদের 12 অধ্যায় নেই, বাংলাদেশ সরকার বাদ দিয়ে দিয়েছে, এজন্য অধ্যায় 4 মানব শারীরতত্ত্ব। তত্ত্ব, রক্ত ও সঞ্চালন, রক্ত সঞ্চালন দিককে ভালো। এখান থেকে থাকবে শুধু এমসিকিউ। তাহলে সিলেবাসটা বুঝেছো? তোমাদের মধ্যে একজন বলো, আশরাফুল বলো তো বাবা, তোমাদের সিলেবাস কি অর্ধবার্ষিক পরীক্ষার? আশরাফুল বলো। নাই। নওশিন বলো। ম্যাম, চ্যাপ্টার 1 থেকে আসবে সিকিউ আর এমসিকিউ, আর চ্যাপ্টার 4 থেকে আসবে শুধু এমসিকিউ। তাহলে এমসিকিউ কোন দুটো অধ্যায় থেকে আসতেছে? চ্যাপ্টার 1 আর 4 থেকে। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 4। আর সিকিউ কোন অধ্যায় থেকে? শুধু চ্যাপ্টার 1 থেকে। নওশিন আমার প্রশ্ন শুনতে পাচ্ছ? সিকিউ কোন অধ্যায় থেকে? শুধু চ্যাপ্টার 1 থেকে। হ্যাঁ, ক্লিয়ার? সবাই বুঝেছো আমার মনে হয় এখন। এই জন্য আমি নওশিনকে দিয়ে বলালাম, কারণ আমি বললে হয়তো তোমাদের অনেক সময় কনফিউজ থেকে যাবে, কিন্তু আমার তো মনে হয় এখন আর কনফিউজ থাকার কিছু নাই। তোমাদের জন্য সহজ হলো না কঠিন হলো বলো সিলেবাসটা? কঠিন হয়েছে না সহজ হয়েছে? এখন কষ্ট এটাই যে ম্যাডাম 12 অধ্যায় এত ভালো করে পড়লাম, ওটা বাদ দিতে হলো, তাই না? অ্যাডমিশনের জন্য তো পড়তেই হতো, সমস্যা নেই হ্যাঁ ম্যাম, অ্যাডমিশনের জন্য তো পড়তেই হতো। হ্যাঁ, এটা তো তোমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। যারা প্রাইভেট, যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাও তাদের জন্য সবই, তাদের জন্য কোনো সিলেবাস নেই বাবা, শর্ট সিলেবাস বলে কিছু নেই। ওই যে আমি এর থেকে তোমাদেরকে গল্প শোনাইছি যে বুয়েটে যারা পড়ে, যারা ভালো স্টুডেন্ট হয় তারা হলো পাগল। হ্যাঁ, কেন পাগল জানো? তারা লেখাপড়ায় পাগল, কারণ বেশিরভাগ সময় তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। তো এই জন্য আমাদেরকে হতে হবে লেখাপড়া নিয়ে পাগল। বোর্ডটা কি তোমরা বাঁকা দেখছো না সোজা দেখছো বলো তো? ম্যাম বাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমিও নিজেই বাঁকা দেখতেছি, এই জন্য। এখন মনে হয় সোজা হয়েছে নাকি? মিস ফার্স্ট পেপারের সিলেবাস না কি ম্যাম, চেঞ্জ বাঁকাই। হয়েছে? মিস ফার্স্ট পেপারের সিলেবাস চেঞ্জ হয়েছে? সিলেবাস নিয়ে বুঝলাম বোর্ডটা না বাঁকা, আমি সোজা হতে পারছি না।
তুমি টানা বললে তো হবে। বুঝা হয়েছে? বোর্ডের তো সমস্যা নাই। ক্যামেরা ট্রাইপডের পর স্পিকার ওয়েট করো। এখন সোজা হয়েছে বোর্ড? ইয়েস মিস। ওকে, তাহলে আমরা সিলেবাসটা জানলাম পরীক্ষার সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আর? মিস ফার্স্ট পেপারের সিলেবাস কি চেঞ্জ হয়েছে? ফার্স্ট পেপারের তোমাদের যেটা ফার্স্ট পেপারে ম্যামকে জিজ্ঞেস করবা। ফার্স্ট পেপারের সিলেবাস সেমই আছে, কারণ ফার্স্ট পেপার চেঞ্জ হয় নাই। ফার্স্ট পেপার ম্যাডাম যে দুটো অধ্যায় দিয়েছেন এই দুটো অধ্যায় তোমাদের আমি সিলেবাসে দেখেছি, সিলেবাসে আছে। তো আর তোমাদের আরেকটা পরীক্ষা সম্পর্কে আরেকটা কথা তোমাদের একটু হিন্টস দিয়ে রাখি। তোমাদের বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে যেটা হবে, ফার্স্ট পেপার আগে হবে, তারপরে সেকেন্ড পেপার হবে। তোমাদের 20 নাম্বার তোমাদের সিকিউ, তাই না? তোমাদের ফার্স্ট পেপার থেকে একটা সিকিউ থাকবে, সেকেন্ড পেপার থেকে একটা সিকিউ থাকবে। ফার্স্ট পেপার থেকে তোমাদের একটা সিকিউ এবং 15টা এমসিকিউ থাকবে। সেকেন্ড পেপার থেকে একটা সিকিউ এবং 15টা এমসিকিউ থাকবে। তাহলে ফার্স্ট পেপারে তোমরা প্রথমে একটা সিকিউ এবং 15টা এমসিকিউ পরীক্ষা দিবে। তারপর আমি লিংক দিব, তোমরা সেকেন্ড পেপারে দিবে একটা সিকিউ 15টা এমসিকিউ, সেম জায়গাতে বসে সেম ভাবে, শুধু কপিটা আলাদা আলাদা ছবি উঠায় ম্যামকে ফার্স্ট পেপারটা পাঠিয়ে দিবে, সেকেন্ড পেপারটা আমাকে দিবে। তাইলে ম্যাম ওই দিন টাইমটা একটু বেশি দিয়েন। আর সেটা পরীক্ষার সময় তো অবশ্যই আমরা সেকেন্ড ইয়ারকে নিচ্ছি এইভাবে, অনেক আগে থেকে দুইটা পেপার এইভাবে, তো তোমাদেরকে অবশ্যই একটু তো কনসিডার করা হবে। তো তোমরা অবশ্যই কারণ টাইমের ম্যাম মধ্যে একটা করে জমা দিতে গিয়ে অনেক সময় নেট প্রবলেম হচ্ছে, অনেক সময় চলে যাচ্ছে, ডিভাইসে অনেক ধরনের প্রবলেম হয়, তারপরে আবার সেটা তো অবশ্যই সেকেন্ডটায় দেখা ঢুকে। হবে। পরীক্ষার সময় তো এমন হয় না যে কারো কপি আমরা করে দেই, অবশ্যই আমরা সেটা ঠিক করে, কিন্তু তোমরা সময়ের মধ্যে চেষ্টা করবে। তো পরীক্ষার দিনে আরো ভালো বলে দেওয়া হবে তোমাদেরকে। তো আমরা এখন আর শুরু করতে দেই। আমি যেটা করবো আজকে তোমাদের, যেহেতু চতুর্থ অধ্যায় আমি এই পরীক্ষায় বলেছিলাম যে চতুর্থ অধ্যায় দিব না, কিন্তু যে সিলেবাস চেঞ্জের কারণে দিতে হয়েছে, কারণ তোমাদের তো আর কোনো চ্যাপ্টার পড়িও নি, কারণ আমাদের এই 3টা চ্যাপ্টারই ছিল। হাফ ইয়ারলিতে আমাদের সিলেবাসে ছিল চ্যাপ্টার অধ্যায় 1, তারপরে হলো 4 আর হলো 12, 3টা অধ্যায় ছিল, এই জন্য 3টাই পড়িয়েছি। তো যাই হোক, বাংলাদেশ সরকার চেঞ্জ করে দিয়েছেন তোমাদের সুবিধার্থে, তো আমাদের সমস্যা নেই। এখন এই জন্য চতুর্থ অধ্যায় যেহেতু এমসিকিউ দিয়েছে, আমি চতুর্থ অধ্যায় থেকে কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো, কিন্তু তোমরা চিন্তা ভাববে না যে ম্যাম এই এমসিকিউ গুলোই দিয়েছে। হ্যাঁ, আমি করালেই যে সেগুলো দিব পরীক্ষাতে তা না, ঠিক আছে? এটা কখনোই এটা তোমরা একদমই ভাববে না, কারণ এটা ভাবলে কিন্তু ভুল করবে। তোমাদের অধ্যায়গুলো খুব ভালো করে পড়তে হবে নিজেদের, বাবা তোমাদের খুবই ভালো এগুলো নিজেদের পড়তে হবে। হ্যাঁ বলো। তাহলে সিলেবাস নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম বাবা, এবং এক্সাম নিও। আমরা চতুর্থ অধ্যায় আজকে কিছু রিভিশন করব, আমরা এর আগেও করেছি, আজকে আর ভালোভাবে রিভিশন করব। তো আমরা কি রিভিশন করব দেখি। রক্ত জমাট বাঁধার অন্যতম উপাদান কোনটি? আমি লিখছি রক্ত জমাট বাঁধার অন্যতম মিস অধ্যায় 4 দিয়ে কি উপাদান কোনটি? হ্যাঁ বলো, কে কি বলছো? মিস অধ্যায় 4 দিয়ে কি ক খ থাকবে? সৃজনশীল খালিদ কি বললো? আমি মিস অধ্যায় 4 দিয়ে সৃজনশীল শুধু তোমার অধ্যায় 4 থেকে তোমাদের সৃজনশীল থাকবে না, তোমাদের সৃজনশীল কোশ্চেন থাকবে শুধু অধ্যায় 1 থেকে। তোমার প্রশ্নের অ্যানসার পেয়েছো? অধ্যায় 4 থেকে শুধু নৈর্ব্যক্তিক থাকবে।
ঠিক আছে অলিদ? হুম। তাহলে রক্ত জমাট বাঁধার অন্যতম উপাদান কোনটি? আমি উপাদানগুলো লিখছি। কয় নাম্বার? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, ক্যালসিয়াম আয়ন, আয়রন, হাইড্রোজেন। তোমরাই বলো রক্ত জমাট বাঁধার অন্যতম উপাদান কোনটি? সবাই ভুলে গেছি? হিমোগ্লোবিন। দুর্জয়, হিমোগ্লোবিন। রক্ত, হ্যাঁ পিটারি খেয়ে একেবারে ইয়ে করে দিব, লাল না করে মিস দিব। ফাইব্রিনোজেন 4 নাম্বারটা। হ্যাঁ, একটা না হলে তো আর একটা হবে। আরে 4 নাম্বারটা হবে 4 পিটারি দিয়ে নাম্বার। লাল করে দিব এই কথাটা কেন বললাম? কারণ হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল দেখায়। জি মিস এজন্য কিন্তু ভুলে ম্যাম বলছি। বলেছে পিটারি দিয়ে রক্ত লাল করে দিব। ফাইব্রিনোজেন হবে মিস 4 হ্যাঁ, নাম্বার। হ্যাঁ হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল দেখায়। আর ফাইব্রিনোজেন এটা হলো একটা কি, দেখো তো আমি মিস ওইটাই হবে, ফাইব্রিনোজেন হবে। হ্যাঁ এখন তো হবে। এখন তো মিস যখন মিস বলেছে যে পিটানি দিয়ে রক্ত লাল করে দিব তখনই তো মনে এসেছে যে মিস রক্ত লাল দেখায় হিমোগ্লোবিন থাকার কারণে। হ্যাঁ, আমরা এরকম একটা ছবি আঁকিয়েছিলাম না জমাট বাঁধার সময়? এগুলো কি? এগুলো হলো একটা জালক। জালে কি আটকে? মাছ ফাইব্রিন আটকে, জালক। তাই না? এই হ্যাঁ ফাইব্রিন জালক। হ্যাঁ, এই জালক, এই ফাইব্রিনোজেন জালকে কি আছে? রক্ত জমাট বাঁধায়, তাই না? জমাট বাঁধার উপাদানগুলো আটকে যায় এবং আটকে যাওয়ার ফলে কি হয়ে যায়? রক্ত জমাট বাঁধে। তাহলে আর কখনো আমরা ভুলবো না আশা করি। কারণ ছবিটা আঁকিয়ে দেখে দিলাম। আর দুর্জয় তো ভুলবেই না, কারণ দুর্জয়কে ম্যাডাম বলেছে যে পিটানি দিয়ে রক্ত লাল করে দিবে। ওকে, এরপরে আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে কোনটি? রক্ত তঞ্চনে সহায়তা করে কোনটি? তাহলে রক্ত তঞ্চনে সহায়তা করে কোনটি? লিম্ফোসাইট, লিম্ফোসাইট, মোনোসাইট, এরিথ্রোসাইট, সাইট, থ্রোম্বোসাইট। কে রক্ত জমাট বাঁধায়? কে? লিম্ফোসাইট, মোনোসাইট, থ্রোম্বোসাইট। রক্ত তঞ্চন মানে কি? রক্ত তঞ্চন মানেই হলো রক্ত জমাট বাঁধা। রক্ত তঞ্চন মানে কি? রক্ত জমাট বাঁধা। যেহেতু আমরা 11 ক্লাসে পড়ি তাহলে আমাদের রক্ত তঞ্চনই জানতে হবে, জমাট বাঁধা তো সহজ কথা, তাই না? তাহলে রক্ত তঞ্চনে সহায়তা করে কোনটি? লিম্ফোসাইট, মোনোসাইট, এরিথ্রোসাইট আর একটা হলো থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট। হ্যাঁ, থ্রোম্বোসাইট কেন? থ্রোম্বোসাইটের নাম কি? শ্বেত রক্ত আমরা
আমরা কি কি পড়েছিলাম? ডাব্লিউবিসি, আরবিসি, আর একটা কি অনুচক্রিকা, এটা প্লাটিলেটস, তাই না? প্লেটলেট। আমরা হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো আমরা এগুলোর নাম শিখেছিলাম যে এরিথ্রোসাইট, লিম্ফোসাইট, আর একটা হলো থ্রম্বোসাইট। তো এর মধ্যে কোন উপাদানটা রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে? লিম্ফোসাইট। আমরা ভুলে গেছি, আমিও তো ভুলে গেছি। আমরা নামগুলো ভুলে গেছি, বলো। কারণ লিম্ফোসাইটে আমরা যে রক্তের যে কণিকা আছে, আমাদের কয়টা কণিকা আছে রক্তের? এই রক্ত কণিকা কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। হ্যাঁ, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর একটা হলো অনুচক্রিকা। তো আমাদের যে এখানে আমরা যেটা লিখেছি যে আমাদের লিম্ফোসাইট, তারপর আমরা যে প্রথমে লিম্ফোসাইট লিখেছি, লিম্ফোসাইট কোথায় পাবো? কার মধ্যে আছে লিম্ফোসাইট? মনে নাই? ডাব্লিউবিসির মধ্যে। আমরা যে লিম্ফোসাইট পড়েছি, হ্যাঁ, ডাব্লিউবিসি তে। গুড, রাইট অ্যানসার। হোয়াইট ব্লাড কর্পাসেল, যেটা শ্বেত রক্ত কণিকাতে আমরা পাবো হলো লিম্ফোসাইট এবং কি মনোসাইট। আমরা এই দুটো কিন্তু ওখানে পাবো। তাহলে আমরা যদি এই দুটো ওইখানে পাই, তাহলে আমরা জানি যে আমাদের যে ডাব্লিউবিসি আছে, আমি মনে রাখার জন্য এগুলো বলতেছি, কারণ হলো এমসিকিউ কোশ্চেন কখনো কারোর সঙ্গে কোনোটা মিল থাকে না। এটা তোমাদেরকে শেখাচ্ছি যাতে তোমাদের ভবিষ্যৎ যেভাবে কোশ্চেনটা আসুক না কেন তোমরা জানতে পারবে। তাহলে এই যে লিম্ফোসাইট এবং মনোসাইট, এদের পরিচয় কি? এদের হলো পরিচয়, এরা ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা বা লিম্ফোসাইট। এদের কতগুলো পরিচয়? ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা, রক্ত কণিকা, আরেকটা পরিচয় আছে তার, লিউকোসাইট। লিউকোসাইট। তাহলে দেখো এর কতগুলো পরিচয়? ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা, আরেকটা হলো লিউকোসাইট। এই তিনটা কার পরিচয়? লিউকোসাইট এবং মনোসাইটের। এখন বাকি থাকলো কি? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটের আরেকটা পরিচয় আছে, কেউ বলতে পারবে? আমরা আরো দুটো পরিচয় আছে। এরিথ্রোসাইটের আরো দুটো নাম আছে, কি কি? ভুলে গেছি, আমরা এই চ্যাপ্টারটা পড়ি নাই, তো আমি মনে করাই দিচ্ছি। এরিথ্রোসাইটের লোহিত আরেকটা রক্ত নাম, কণিকা। হ্যাঁ, রক্ত কোন আর রক্ত কণিকা? আরবিসি। আরবিসি, হ্যাঁ, গুড। আরবিসি বা লোহিত রক্ত কণিকা। আরবিসি আর একটা হলো লোহিত রক্ত কণিকা। এরপর আছে আমাদের কি? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট কার নাম? অনুচক্রিকা। অনুচক্রিকা। তাহলে থ্রম্বোসাইটের আরেকটা নাম হলো, আরো নাম আছে, কার্টিলেট। অনুচক্রিকা আর আরেকটা নাম হলো কি? কার্টিলেট বা প্লেটলেট, যেটাই বলো, প্লেটলেট। তাহলে আমরা আমাদের প্রশ্ন কি ছিল? রক্ত তঞ্চনে সহায়তা করে কোনটি? এখন আমরা একদম কোনো কনফিউজ আর হব না। এখন বলো তো কে করে? অবশ্যই এরিথ্রোসাইট, লোহিত রক্ত কণিকা। তাহলে আমরা এটা জানলাম। এখন দেখো, করোনারি সংবহনের রক্ত কোথায় সরবরাহ করে? আমরা পরের প্রশ্নে চলে যাই। করোনারি সংবহনে কি হয়? করোনারি
সংবহনে রক্ত কোথায় সরবরাহ হয়? ক নাম্বার ফুসফুসে, খ হৃৎপিণ্ডে, গ মস্তিষ্কে, গ দেহের বিভিন্ন অংশ। তাহলে রক্ত কোথায় সরবরাহ হয় এটা আমাদের জানার কথা, এটা আমাদের মধ্যে থেকে বলার কথা। করোনারি সংবহনে রক্ত কোথায় সরবরাহ হয় বলো? এটা আমরা জানি না, অবশ্যই ফুসফুসে না, ফুসফুসে মিস হৃৎপিণ্ডে। মস্তিষ্কেও না, দেহের বিভিন্ন অংশেও না। এটা কোথায় যায়? হৃৎপিণ্ডে মিস। হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে। হ্যাঁ, এতক্ষণ পরে না। এটা কোথায় যায়? হৃৎপিণ্ডে। কারণ করোনারি সংবহন আমাদের কোথায় রক্ত সরবরাহ করে, কোথায় রক্ত যায় করোনারি সংবহনে? আমাদের হৃৎপিণ্ডে যায়। মিস বলি আপনি শুনেন না। রক্ত এক ধরনের কি জড় পদার্থ। যোজক কলা, পেশি কলা, রক্ত এক ধরনের কি? ম্যাম 4 নাম্বারটা। তরল যোজক। কে বললো 4 নাম্বারটা? এই রঞ্জক পদার্থ কি হতে পারে রক্ত? না না হ্যাঁ? ম্যাম। যোজক কলা হবে ম্যাম। আর রঞ্জক পদার্থ তো রক্তের মধ্যেই আছে। রঞ্জক পদার্থ থাকার কারণেই তো রক্ত লাল দেখায়, নীল দেখায়। কারণ রঞ্জক পদার্থ না থাকলে তো হবে না। ওই পিগমেন্ট, পিগমেন্ট মানে হলো রঞ্জক পদার্থ ইংলিশে বলে। এখানে লাল বর্ণের পিগমেন্ট আছে জন্যই, হ্যাঁ, তো এটা লাল দেখায়, তাই না? এটা হিমোগ্লোবিন একটা পিগমেন্ট, হিমোগ্লোবিন থাকার কারণে কিন্তু এটা দেখাচ্ছে। তাহলে রক্ত হলো যোজক কলা। হ্যাঁ, অনেকক্ষণ আমরা রক্ত নিয়ে বলছি, এখন আমরা হার্ট নিয়ে করি।
মানুষের রক্ত সংবহনতন্ত্রে খুব সহজ প্রশ্ন। তন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? নাম্বার মানুষের রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? যকৃৎ, প্লীহা, অগ্ন্যাশয়, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? মানুষের রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড। বিলিরুবিন উৎপাদন করে কোনটি? হ্যাঁ, বিলিরুবিন এটা একটু ভিতরের প্রশ্ন। উৎপাদন করে কোনটি? নাম্বার বিলিরুবিন উৎপাদন করে কোনটি? লোহিত কণিকা, শ্বেত কণিকা? লোহিত কণিকা। নাম্বার শ্বেত কণিকা, কণিকা। নাম্বার অনুচক্রিকা। নাম্বার রশ্মিকা। একটু প্রশ্ন কোনটা বলো? আমাদের লোহিত কণিকা হলো বিলিরুবিন উৎপন্ন করে। এটা একটু আমি তো বললাম যে ক্রিটিক্যাল প্রশ্ন। তো যাই হোক, আমাদের যে লোহিত কণিকা আছে এটা কি উৎপন্ন করে? বিলিরুবিন উৎপন্ন করে। আমরা এটা মনে রাখবো। আমরা আরেকটা জিনিস হলো হৃৎপিণ্ডের যে আমাদের ডান অ্যাটমের সাথে কোনটা বুকে ব্যথা, আমাদের বুকে ব্যথা হয়, হওয়ার পরে আমাদের কোথায় যায়? হাড়, চোয়াল, আরেকটা হলো ও বাহুতে ছড়িয়ে পড়ে। বাহুতে ছড়িয়ে পড়ে পড়ে তখন কখন?
অ্যানিয়া, খ ফ্লোরেসিস, ফ্লোরেসি হলে গ অ্যানজাইনা, খ ফিল্টার, ম্যাম গ নাম্বারটা। হ্যাঁ, কারণ আমাদের যে বুকে ব্যথা, ঘাড় জ্বর এবং বাহুতে ছড়িয়ে পড়ে কখন? অ্যানজাইনা হলে। কারণ আমরা তিনটা হার্ট ডিজিজ জানি, আমাদের তিনটা হার্ট ডিজিজ কি কি? একটা হলো হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, আর একটা কি? অ্যানজাইনা। অ্যানজাইনার প্রথমে আছে আমাদের তিনটা হার্টের যে ডিজিজ, হার্টের যে রোগ, আমরা জানি যে তিনটা রোগ কি কি? হার্ট অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর। তাহলে আমাদের অ্যানজাইনা হলে তখন কি হয়? বুকে ব্যথা হয়, তারপরে ঘাড় জ্বর এবং বাহুতে ছড়িয়ে পড়ে। রাইট অ্যান্সার। এটার অ্যান্সার কোনটা মিস? হ্যাঁ, এটার অ্যান্সার অ্যানজাইনা। আমাদের বুকে ব্যথা, ঘাড় জ্বর এবং বাহুতে ছড়িয়ে পড়ে কখন? অ্যানজাইনা হলে। আমরা আরেকটা প্রশ্ন করেছিলাম যে আমাদের যে স্মৃতিকোষ আছে, স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা? হ্যাঁ, স্মৃতিকোষ কোন ধরনের শ্বেত রক্তকণিকা? রক্তকণিকা। স্মৃতিকোষ কোন ধরনের ধরনের রক্তকণিকা? রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। এ শ্বেত রক্তকণিকা স্মৃতিকোষ না? হ্যাঁ, বি কোষ, ই কোষ, এখানে শ্বেত রক্তকণিকার মধ্যেই তো। শ্বেত রক্তকণিকা ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার হলো যে ভাগগুলো আছে, যে লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এদের মধ্যে কোনটা? ক নাম্বার লিম্ফোসাইট, লিম্ফোসাইট, ক লিম্ফোসাইট। নাম্বার মনোসাইট, মনোসাইট, ক নাম্বার নিউট্রোফিল, কোনটা? এগুলো তো শ্বেত লিম্ফোসাইট। রক্তকণিকারই ভাগ। হ্যাঁ, ক নাম্বার হলো ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। আর স্মৃতিকোষটা কোথায়? লিম্ফোসাইট। তাহলে কোন ধরনের রক্তকণিকা? লিম্ফোসাইট। এরপর আমরা দেখেছি যে একটু আগে ও বললো যে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ কোনটি? শ্বেত রক্তকণিকার কণিকার কাজ কোনটি? শ্বেত রক্তকণিকার কাজ কোনটি? ক নাম্বার বিলিরুবিন উৎপন্ন, খ নাম্বার রক্ততঞ্চন, রক্ত রক্ততঞ্চন, ক নাম্বার রক্তের সান্দ্রতা রক্ষা, খ নাম্বার হেপারিন উৎপন্ন। তাহলে আমরা শ্বেত রক্তকণিকার কাজ কোনটি? বিলিরুবিন উৎপন্ন, রক্ততঞ্চন, রক্তের সান্দ্রতা রক্ষা, হেপারিন উৎপন্ন। হেপারিন উৎপন্ন। হ্যাঁ, হেপারিন উৎপন্ন করা হলো শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কোনটি? হেপারিন
উৎপন্ন করা। এখন হৃৎপিণ্ডের কোন সংযুতি কলাকে পেসমেকার বলে? আমরা পেসমেকার নিয়ে পড়েছি যে পেসমেকার কোনগুলো, কি কি পেসমেকার, তারপরে প্রাকৃতিক পেসমেকার। তো আমরা এই প্রশ্নটা শিখবো যে হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে কি বলে? পেসমেকার বলে। পেসমেকার বলে। হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে পেসমেকার বলে? এক নাম্বার, ক নাম্বার হলো SAN, ক নাম্বার ABN, ক নাম্বার বান্ডল অফ পিস, ক নাম্বার পার্কিনজি ফাইবার। তাহলে কোনটা? হৃৎপিণ্ডের কোন সংযোগী কলাকে পেসমেকার বলে? কোন সংযোগী কলা? SAN। SAN এর ফুল ফর্ম হলো সাইনোঅ্যাক্টিয়াল নোড। নোড। সাইনোঅ্যাক্টিয়াল যে নোড আছে সেটাকে বলা হয় হলো সংযোগী পেসমেকার। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4 প্রকোষ্ঠ। 4টি। খুব সহজ প্রশ্ন, এটা আমরা সবাই দিতে পারি, তাই না? এটা দেওয়া খুব সহজ। মানে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? 4। আচ্ছা, আমরা যে কণিকাগুলো বললাম যে এর মধ্যে একটা কণিকা আছে তাকে আণবিক সৈনিক বলা হয়। আণবিক সৈনিক বলা হয় কোনটিকে? সৈনিক বলা হয় কোনটিকে? তাহলে আণবিক সৈনিক বলা হয় কোনটিকে? এক, ক নাম্বার মনোসাইট, ক নাম্বার বেসোফিল, গ নাম্বার লিম্ফোসাইট, আরেকটা হলো কি ইসোফিল। তাহলে আণবিক সৈনিক বলা হয় কোনটাকে? হ্যাঁ, আমরা সৈনিকের নাম জানি না? লিম্ফোসাইট। আণবিক সৈনিককে লিম্ফোসাইট। আণবিক সৈনিককে লিম্ফোসাইট। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমরা মোটামুটি দেখো অধ্যায় 4-এর কিন্তু প্রত্যেকটা টপিকসে আমি একটু একটু করে কি করেছি, ছুঁয়েছি। কিভাবে যে রক্তকণিকা থেকে তোমাদের কোশ্চেন করেছি, 3 ধরনের রক্তকণিকা থেকে। তারপরে রক্তকণিকার যে ভাগগুলো আছে, যেমন শীত রক্তকণিকার মধ্যে আছে হলো মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, এগুলোও কিন্তু ক্লাস করেছি। তারপরে দেখো হৃৎপিণ্ড থেকে কিন্তু প্রশ্ন করেছি, হৃৎপিণ্ডের গঠন থেকে। এরপরে তোমাদের যে পেসমেকার আছে, যে সাইনোঅ্যাক্টিয়াল নোড, এখান থেকে কোশ্চেন করেছি।
তারপরে দেখো হৃৎপিণ্ডের যে রোগগুলো আছে সেখান থেকেও কিন্তু আমি তোমাদেরকে কি করেছি, কোশ্চেন এগুলো টাস্ক করেছি। তো আমরা সবাই এই যে টপিকস গুলো, প্রত্যেকটা টপিকস খুব ভালো করে রিডিং করব, বারবার পড়বো, তাহলে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে পারবো। তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম ম্যাম। ম্যাম সালাম আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম গেল গা ম্যাম নাই। ম্যাম রেখে চলে গেলেন ম্যাম, সালামটা তো নিতেন ম্যাডাম। ভালো মতো লেখাপড়া করো।